বৈশ্বিক খেলাধুলার অংশ হিসেবে একটা যুদ্ধ জিয়ে রাখার জন্য এই কাজটি করা হলো এবং বিশেষ করে নেতানিয়াহুকে আমরা বরাবরই নির্বাচন অথবা তার অভ্যন্তরীণ রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা দারুণভাবে যখনই প্রশ্নবিদ্ধ হন তখনই তিনি এটাকে একটা নতুন স্ট্র্যাটেজি বানিয়ে ফেলছেন খানিকটা। আপনিও কি সেটার সঙ্গে একমত? খানিকটা আমি কিছুটা একমত হতেই পারি, কিন্তু ভিন্ন বিবেচনাগুলো এখানে আমাদের সামনে নিয়ে আসা উচিত। নেতানিয়াহু কিন্তু ইসরায়েলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। হামাসের বিরুদ্ধে গত 1-1.5 বছরে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিছুটা অজনপ্রিয় তিনি হয়ে গিয়েছিলেন, এটা অনুমান করা যায়। হ্যাঁ, সত্য মিথ্যা বলা যাবে না, কিন্তু অনুমান করা হয় যে হ্যাঁ, তিনি কিছুটা অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। তো সেই বিবেচনায় এটা হয়তোবা সত্য যে সামনে নির্বাচনে নেতানিয়াহু হয়তোবা পরাস্ত হতে পারেন, সেরকম কোনো ঝুঁকি তিনি নিতে চাননি। বরঞ্চ উনি একটা চেষ্টা করেছেন ইরানকে এইভাবে আঘাত করে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য। এটা একটা হতে পারে। দ্বিতীয়, যদি আমরা ধরি আপনি যেটা বললেন, জনপ্রিয়তা কি আসলে বাড়ে এইসব ঘটনায়? আমি মনে করি ইসরায়েলের মতো দেশে অবশ্যই বাড়বে, এমনকি ইরানের মতো দেশও বাড়বে। মানে যে ধরনের যে দেশগুলো আপনার যুদ্ধের মধ্যে থাকে, একটা উস্কানির মধ্যে থাকে, সেখানে খুব সহজ এভাবে জনপ্রিয়তা অর্জন করা। আর যেটা বলছিলাম যে যদি আপনি যে কথাটা একটু ইঙ্গিত দিলেন যে যদি বৈশ্বিক একটা বড় ধরনের খেলার একটা অংশ হয়, আমি সেরকম মনে করি না, কিন্তু যদি ধরেন হয়, সেটা হতেও পারে, তাহলে আমরা আরও হয়তো অনেক কিছু এখান থেকে হয়তো দেখব। কিভাবে দেখতে পারি? যে আপনি দেখেন বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এবং মদদে ইসরায়েল কিন্তু অনেকগুলো মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সঙ্গে এক ধরনের চুক্তি করে ফেলেছে, যেটাকে ওই যে আব্রাহাম অ্যাকর্ড বলে, এবং সৌদি আরবের সঙ্গেও বহুদিন ধরে এই চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এবং যদিও এখন পর্যন্ত তাদের কোনো চুক্তি হয়নি, কিন্তু যথেষ্ট তারা একটা সমঝোতার দিকে এগিয়ে গেছে। এবং এইটা আপনার এগিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একই সঙ্গে যদি আমরা দেখি, এটা 2 বছর আগের ঘটনা, যখন আপনার চীন এগিয়ে এসেছিল এবং সৌদি আরব এবং ইরানের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চীন যথেষ্ট মধ্যস্থতা করে এবং যথেষ্ট সফল হয়। তো সেইটা স্বাভাবিকভাবেই পশ্চিমাদের, বা বিশেষ করে হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অক্ষ, তাদের হয়তো পছন্দ হয়নি। তো সেই কারণে সেখান থেকে সরিয়ে আসার জন্য এই আপনার হামাসদের মাধ্যমে, অর্থাৎ এই গাজা উপত্যকায় আপনার আক্রমণের মাধ্যমে সৌদি আরবকে বাধ্য করা হচ্ছে সম্ভবত আলাপ আলোচনায় ফিরে আসার জন্য, বা মধ্যস্থতা করার জন্য, আলাপ আলোচনায় ফিরে আসার জন্য, যাতে আপনার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের একটা ফাংশনাল রিলেশনশিপ তৈরি করা যায়। জি, সেক্ষেত্রে জেনারেল মনির যেটা বললেন, এটা কি একটা কন্ট্রোলড ওয়ার মনে হচ্ছে, নাকি বা আপনার পূর্বাভাস কি এটিকে আরও সর্বাত্মক যুদ্ধ হবে, নাকি খুব দ্রুত এটা থেমে যাবে? বিশ্বব্যাপী কেউ সম্ভবত চায় না যে যুদ্ধ বেশি দিন লিঙ্গার করুক, এটা কারো পক্ষেই এটা ফিজিবল না, এমনকি যারা যুদ্ধে জড়িয়ে আছে তাদের জন্যও না। যে কারণে সবাই প্রশ্ন করছে যে ইসরায়েল কেন হঠাৎ করে এই আক্রমণটা করতে গেল, বা যুদ্ধের মতো একটা ঝুঁকি নিতে গেল। একই সঙ্গে আপনার ইরানের ক্ষেত্রেও দেখেন, ইরান যখন আপনার এই নেগোসিয়েশনে যাচ্ছে এবং সবাই আশা করছে যে এই নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা একটা চুক্তিতে হয়তো পৌঁছতে পারবে, ঠিক ওরকম সময়ে ইরান নিজেও তো প্রস্তুত ছিল না, এবং প্রস্তুত থাকলে অন্তত যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি হয়তো বা কিছুটা কম হতো। তার মানে ইরানও প্রস্তুত না। এখন এই যুদ্ধটা কতটা লম্বা হতে পারে? লম্বা হওয়ার সম্ভাবনা কম, এই কারণে যে দুটো দেশই এতে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে, এবং সবাই ভয় পাচ্ছে যে যুদ্ধ যদি আর একটু দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে সমগ্র মধ্যপ্রাচ্যে এটা ছড়িয়ে যেতে পারে। কারণ সমগ্র মধ্যপ্রাচ্যে আপনার মার্কিন স্থাপনা এত বেশি আছে যে এইটা আপনার ভুলের কারণেও হয়ে যেতে পারে যে কোনো না কোনো মার্কিন স্থাপনার মধ্যে আঘাত চলে যেতে পারে, এবং তখন সেটাকে একটা ওসিলা ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হয়ে যেতে পারে। তো সে কারণেও কেউ চায় না যে যুদ্ধটা প্রলম্বিত হোক।